জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়েছে। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি যেসব বিষয়ে এখনও মতদ্বৈধতা আছে সেগুলো সমাধানে সবাইকে কিছুটা ছাড় দেওয়ারও আহ্বান জানান। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা সে বিষয়ের অসমাপ্ত আলোচনাই আজ হচ্ছে। যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশনের কোনো অবস্থান নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকছে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হুসাইনকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা জানানোর সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার হলে দেশ আরও সুন্দরভাবে পরিচালিত হতো। সেজন্য খুব দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানান রিজভী আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা আজ যাচ্ছে খাগড়াছড়িতে। সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে খাগড়াছড়ি যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহরে চেঙ্গি স্কোয়ারের সামনে থেকে পদযাত্রা সহকারে নারিকেল বাগান, খাগড়াছড়ি বাগান, প্রেস ক্লাব, আদালত চত্বর হয়ে শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে যোগ দিবেন তারা। পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে ফ্ল্যাট দেয়া বা সরকারি চাকুরিতে কোটা দেওয়ার কোনো সিদ্ধান্ত থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ সচিবালয় পিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত 844 জনকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে 772 জনের পরিবারকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। চলতি মাস থেকে তাদের প্রতি পরিবারের জন্য বরাদ্দ বাকি 20 লাখ টাকাও দেয়া শুরু হবে বলে জানান উপদেষ্টা। বাকি 72টি পরিবারের উত্তরাধিকার নিয়ে জটিলতা থাকায় তাদের অনুদান দেয়া যায়নি বলেও জানান তিনি। এছাড়া জুলাই আন্দোলনে আহত 12,044 জনকে ইতিমধ্যে গেজেটভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি। নির্ধারণ করা হয়েছে, সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়েছে। বেলা 11:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি যেসব বিষয়ে এখনো মতদ্বৈধতা আছে সেগুলো সমাধানে সবাইকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানান। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা সে বিষয়ের অসমাপ্ত আলোচনায় আজ হচ্ছে।
মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশনের কোনো অবস্থান নেই। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকছে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হবো, একটি জাতীয় সনদ তৈরি করব। অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা জানানোর সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার হলে দেশ আরও সুন্দরভাবে পরিচালিত হতো। সেজন্য খুব দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আশার আহ্বান জানান রিজভী আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল, আপনারা দল করেননি, আপনাদের প্রতিনিধিদেরকে মনে হয়েছে এরা নিউট্রাল, এই ছাত্ররা সাধারণ ছাত্র, তাদের প্রতিনিধি অসুবিধা নাই। কিন্তু আপনারা এখন হয়ে গেছেন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা। বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের ডিলারশিপে ছিল তাদের বাদ দিয়ে প্রকৃত ডিলারদের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি বলেন, এজন্য নীতিমালা করা হচ্ছে। কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে বিগত সরকারের সময় অনেক দুর্নীতি হয়েছে, তা অনুসন্ধানের জন্য তথ্যউপাত্ত দুদকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন ইসেরে দিতে। আমাদের এখানে একটা সুবিধা হতো, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রবাসীদের অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সহ 1-2টি দেশে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ইলিশের ভরা মৌসুম মাত্র শুরু হয়েছে। জাটকা রক্ষার কর্মসূচি সফল হয়েছে জানিয়ে তিনি বলেন, 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত 46,790 মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছে। আর এই মৌসুমে সর্বোচ্চ 5,45,000 মেট্রিক টন ইলিশ আহরিত হতে পারে। তবে দাম ভোক্তার নাগালে না আশা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, সবাইকে নিয়ে বৈঠক করা হয়েছে, সরবরাহ আরেকটু বাড়লে দাম কমবে বলে আশা করা যাচ্ছে। গুলোকে চিঠি দিচ্ছি এবং সেটা হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি এর মধ্যে যে চাঁদাবাজিটা যেন বন্ধ হয়। জুলাই অভ্যুত্থানের পর দেশ করতে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চের সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। সেই অধিকারের জন্য গণ অভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই, সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং তা বাস্তবায়নের 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স। সকালে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা। পরে মিছিল নিয়ে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানান, রাকসু রোড ম্যাপ ঘোষণা করলেও 5 মাসেও তফসিল ঘোষণা করতে পারেনি তারা। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
8 দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ পালন করেছে। সকালে ইয়ার ড্রপ সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলাম বিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ সহ মোট 8 দফা দাবি নিয়ে চতুর্থ দিনের বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ জানায়, সকল যৌক্তিক দাবি বিবেচনায় মেনে নেওয়া হবে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় জেলা শ্রমিক দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোফাক্খারুল ইসলাম রানার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনার ছোট বাজারে বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক দল। সকালে শহরের শহীদ মিনার চত্বরে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এছাড়াও মানিকগঞ্জ, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নেতারা। যে শিশু স্কুলে গিয়ে হৈ হুল্লোড় করেছে সেই শিশুটির দেহ এখন পড়ে আছে নীরব নিথর। হাসপাতালে ভর্তি দগ্ধ কোমলমতি শিশুরা বিছানায় শুয়ে আর্তনাদ করছে। সেই সাথে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। মেজবা হাসানের রিপোর্ট। রক্তের জন্য এই আত্মচিৎকার, জীবন প্রদীপ নিভে যাচ্ছে, তাই রক্তের দাবি নিয়ে দাঁড়িয়েছে স্বজন। একের পর এক অ্যাম্বুলেন্সে আসছে দগ্ধরা। আমার সন্তান কোথায়, এমন প্রশ্নের উত্তরহীন পরিবেশ যেন ঘিরে আছে হাসপাতালগুলোকে। স্বজনদের ভিড়, উদ্বেগ আর কান্নার করুণ কষ্টে থেকে থেকে ভারী হয়ে উঠছে পরিবেশ। এদের কেউ এসছেন সন্তানের খোঁজে, কেউ এসছেন বাবার খোঁজে, কেউ বা নিয়ে এসছেন পুড়ে যাওয়া স্বজনকে, আর মানবিক মানুষেরা এসেছেন বিবেকের তাড়নায় রক্ত দিতে। এ তালিকায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ নাম না জানা অনেকেই। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। পুরো শরীরটাই পুড়ে গেছে। আরো স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ। শত শত বিল্ডিং এ আগুন ধরে গেছে। ক্লাস 6, 7, 8 আর ম্যাডাম বাংলা মিডিয়ামের বাচ্চারা, ছাত্ররা অনেকে মানে এটা বলা যাবে না, বিভৎস অবস্থা। স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ, আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত চাপ সামাল দিতে খোলা হয়েছে জরুরি বিভাগ। একই চিত্র রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা, সিএমএইচ সহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে। রোগীর সেবা নিশ্চিত করতে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন, তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান চিকিৎসকদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, উদ্ধার তৎপরতা কি এখনো চলছে, আর সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন আমাদের জানাবেন। শাওন, উদ্ধার তৎপরতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে সমাপ্তির যে ব্রিফিং সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয়নি। সেই ব্রিফিংয়ের পরে হয়তো আমরা জানতে পারবো যে সার্বিক যে পরিস্থিতি সেটি আসলে এখন কোন পর্যায়ে রয়েছে। তবে যে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়েছে সেই বিমানটিকে সরাবার জন্য যে ক্রেন এবং এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল সেসব আসলে এখান থেকে এখন স্কুলের ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, এবং যে জায়গাটিতে স্কুলের যে ভবনটিতে এক্সকেভেটরটি আটকে গিয়েছিল সেই ভবন থেকে সরিয়ে এই বিমানটিকে বা ফাইটার জেটটিকে পাশের যেই মাঠ রয়েছে সেই মাঠে রাখা হয়েছে, এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন যারা রয়েছেন তারা ভেতরে তাদের যেই সর্বশেষ তল্লাশি সেটি চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত এই স্কুলের পাশে বা কলেজটির সামনের যে অংশটি রাস্তা রয়েছে সেখানে উৎসুক জনতার একটি বিশৃঙ্খলা এবং ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং কিছুক্ষণ পরপরই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা
যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন, একই সঙ্গে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, তাদেরকে আসলে এদেরকে সরাবার জন্য মানুষ যারা রয়েছেন তাদেরকে সরানোর জন্য খুব একটা বেগ পেতে হচ্ছে এবং খুব অসুবিধা তারা সৃষ্টি করছেন। এছাড়া এখানেই কিছুক্ষণ পরপরই আমরা স্বজন যাদের বাচ্চা অথবা সন্তান এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদেরকে কিছুক্ষণ পরপরই এখানে আসতে দেখি এবং কিছুক্ষণ পরপরই তাদেরকে আমরা এখানে আসতে দেখি এবং সেখানে তারা আসলে এখনো আহাজারি করছেন, এইরকম একটা পরিস্থিতি কিছুক্ষণ পরপরই আমাদেরকে দেখতে হচ্ছে। এবং তারা তাদের যে সন্তানের খোঁজ, সেই সন্তানের খোঁজে যখন এখানে আসেন তখন এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা তাদেরকে যে হাসপাতালগুলোতে নিখোঁজ যারা আহত যারা হয়েছেন তাদেরকে যে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে উত্তর আধুনিক হাসপাতাল থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট যেটা রয়েছে, সেই বার্ন ইনস্টিটিউটে যে তালিকাগুলো এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা যেগুলো পেয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বুথ বসিয়েছেন এবং সেই বুথের মধ্যে সেই নামগুলো রয়েছে। যখনই কোনো স্বজন আহাজারি করতে করতে তাদের সন্তানদের খোঁজের জন্য এখানে আসেন, ঠিক তখনই আসলে তাদেরকে এখান থেকে কোনো একটি হাসপাতালের দিকে পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা বেশ কয়েকজনকে তাদের যে সন্তানের খোঁজ, সেই খোঁজে এখানে ছুটাছুটি করতে দেখেছি এবং আমরা আসার পরেও আসলে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটিও আমরা দেখেছি। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা আসলে একদম শেষ নয়, শেষ হয়েছে এমনটি বলা যায় না, তবে শেষ পর্যায়ে রয়েছে। যারা রেড ক্রিসেন্টের সদস্য যারা ভেতরে গিয়েছিলেন তাদের বেশ কয়েকজনকে আমরা বের হয়ে আসতে দেখেছি এবং তারা বলেছেন যে উদ্ধার তৎপরতা বা রেস্কিউ অভিযান সেটি প্রায় শেষ পর্যায়ে এবং একটু পরে হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে পুরো কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হতে পারে। জানছিলাম মাইলস্টোন স্কুলের খবর। সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা সরকারের ওপর খবরদারি বহাল রাখতে চায়, আখের গোছাতে চায়, তারা নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ সুগম করবে। গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থান ও দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখায় পেশাজীবীদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। তারেক রহমান নিহতদের জন্য শোক প্রকাশ করেন। নেতাকর্মীদের নির্দেশনা দেন আহতদের চিকিৎসায় যার যার অবস্থান থেকে কাজ করার। গণ অভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো দলের নয় মন্তব্য করে এক বছরেও শহীদদের তালিকা না করতে পারায় হতাশা প্রকাশ করেন তিনি। শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। কোন কোন মহল জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তারেক রহমান বলেন, নানা দাবি ও মেরুকরণের আড়ালে শহীদদের আত্মত্যাগ যেন কেউ ভুলে না যায়। শহীদ পরিবারের সম্মানিত। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 2014, 18 ও 2024 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেসব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। আরও বলেন, চলতি মাসের মধ্যে নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন।
জুলাই সনদ তৈরির লক্ষ্যে আগামী 10 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি যেসব বিষয়ে এখনও মতদ্বৈধতা আছে সেগুলো সমাধানে সবাইকে কিছুটা ছাড় দেওয়ারও আহ্বান জানান। বেলা 11:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়। তবে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হওয়ায় নির্ধারিত সময়ে শেষ হওয়ার আগেই আলোচনা মুলতবি ঘোষণা করা হয়। দুঃখ প্রকাশ করে দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।